তোমাদের কাছে একটি অনুরোধ যে তোমরা প্রতিটা গল্প, প্রতিটা কবিতা, প্রতিটা নাটক তোমরা নিজেরা পড়ে আনন্দ উপভোগ করো। ভিডিওটিতে আমি আমার যে ভাবনা প্রকাশ করতে চলেছি সেই ভাবনাই যে তোমাদের মানতে হবে এমন কোনো কথা নেই। তাই তোমরা প্রতিটা রাইটিং নিজের মনের মতো করে পড়ে নিজে আত্মোপলব্ধি করো। সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওতে আমরা দ্য আরাবিয়ান নাইটসে দ্য স্টোরি অফ আলি বাবা অ্যান্ড দ্য 40 থিভস এই গল্পের সামারি আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তাহলে চলো শুরু করা যাক দ্য স্টোরি অফ আলি বাবা অ্যান্ড দ্য 40 থিভস। তো গল্পটি শুরু করার আগে আমরা জানবো আরাবিয়ান নাইটস কি। আরাবিয়ান নাইটসের অ্যাকচুয়ালি নাম হচ্ছে 1001 নাইটস, এবং এটি হচ্ছে একটি মিডল ইস্টার্ন ফোক টেলসের এক প্রকার একটি কালেকশন, যেটা আরবিক ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল ইসলামিক গোল্ডেন এজ চলাকালীন, এবং যেটি ইংলিশে আরাবিয়ান নাইটস হিসেবে খুবই বিখ্যাত। এবং এই মিডল ইস্টার্ন ফোক টেলসগুলো অ্যাকচুয়ালি ফ্রেম হয়েছিল শাহরজাদের গল্পের মধ্য দিয়ে, যিনি রাজা শাহরিয়ার কাছ থেকে বাঁচার জন্য তিনি প্রতিদিন রাত্রে গল্প শোনাতেন। এবং আজকের এই যে গল্পটা রয়েছে দ্য স্টোরি অফ আলি বাবা অ্যান্ড দ্য 40 থিভস, এবং এই গল্পে আমরা যে সকল থিমসগুলো দেখতে পাবো, যেমন পভার্টি, গ্রিড, কারেজ, লয়্যালটি এবং দ্য ট্রাম্প অফ গুড ওভার ইভিল, অর্থাৎ ইভিলের ওপর ভালোর যে এক প্রকার একটা বিজয়ী, সেটা আমরা দেখতে পাবো আমাদের এই দ্য স্টোরি অফ আলি বাবা অ্যান্ড দ্য 40 থিভসে। তাহলে চলো শুরু করা যাক দ্য স্টোরি অফ আলি বাবা অ্যান্ড দ্য 40 থিভস। একদা এক সময় দুটি পার্সিয়ান ব্রাদার্স থাকতো। একজনের নাম হচ্ছে আলি বাবা এবং আরেকজনের নাম হচ্ছে কাসিম। কাসিম একজন খুব ধনী একটি স্ত্রীকে বিবাহ করছিলেন, এবং অন্যদিকে আলি বাবা তাকে তার ফ্যামিলি সব কিছুকে সাপোর্ট করার জন্য কঠোর পরিশ্রম করতে হতো। একদিন আলি বাবা এরকম বনে গেছিলেন কাঠ কাটতে, এবং তিনি তার যে এরকম একটা খারাপ অবস্থা সেই ভাগ্যকে তিনি দোষারোপ করতেছিলেন। হঠাৎই সেখানে তিনি একদল চোরেদের দেখতে পেলেন, এবং যাদের কাছে অনেক ধনসম্পত্তি ছিল, এবং আলি বাবা ভয়ে তিনি লুকিয়ে যান এবং দেখলেন যে ওই থিভসের যে ক্যাপ্টেন তিনি এরকম একটি গুহার সামনে গেলেন। গুহার সামনে গিয়ে বললেন ওপেন সিস্টেম, এবং ওপেন সিস্টেম বলার পরই গুহার দরজাটা খুলে গেল, এবং আস্তে আস্তে সব চোরেরা তারা তাদের বস্তাগুলো নিয়ে ভেতরে ঢুকলেন। এবং যখন তারা ওই গুহা থেকে বেরিয়ে আসলো, তখন তাদের হাতে ওই ধনসম্পত্তিগুলো ছিল না। ক্যাপ্টেন সার্চ সিস্টেম বলায় আবার সেই দরজাটি বন্ধ হয়ে যায়, এবং যখনই তারা চলে যায় ওই ক্যাপ্টেন এবং তার সব আরও অন্যান্য চোরেরা, তখনই হচ্ছে আলি বাবা ওই গুহার মধ্যে ঢোকে, এবং ঢুকে দেখতে পেল চারিদিকে বহু মূল্যবান রত্ন অনেক কিছু জিনিস পড়ে রয়েছে, এবং তার মিউজ যতটা ক্যারি করতে পারবে সেই পরিমাণে তিনি অর্থ সেখান থেকে নিলেন, এবং তিনি তার বাড়ি গেলেন, এবং বাড়ি গিয়ে তিনি তার স্ত্রীকে এগুলো দেখালেন, এবং তার স্ত্রী কাসিমের ওয়াইফের কাছ থেকে একটি মেজার চাইছিলেন, মানে যেটা দাঁড়িপাল্লা, যেটায় ওজন করা যাবে। এবং কাসিমের স্ত্রী খুব চালাক, এবং তিনি কি করলেন, ওই দাঁড়িপাল্লার নিচেটায় কি করলেন, তিনি হচ্ছে একটু গাম লাগিয়ে দিলেন, যাতে পরবর্তীকালে কি ওজন করা আছে সেটার একটু অংশ রয়ে যাবে, যেটা পরবর্তীকালে কাসিমের ওয়াইফ দেখতে পারবে। এবং যখন কাসিম এবং কাশ্মীর ওয়াইফের জানতে পারলেন, তখন কাসিম দৌড়ে চলে গেল আলি বাবার কাছে এবং আলি বাবাকে জিজ্ঞেস করলো। তো আলি বাবা খুব সহজ সরল মানুষ, তিনি প্রথমে বলবেন না, তিনি কাসিমকে বললেন। কাসিম তো খুব লোভী, তো কাসিম তারপরে ওরকমই গুহায় যায়। তো গুহায় গিয়ে ওপেন সিস্টেম বলার পর ভেতরে ঢুকে অনেক কিছু দামি দামি জিনিসপত্র সে নেয়,
এবং সে ভুলে যায় যে এবার যখন দরজাটা আবার যখন খুলতে হবে ভেতর থেকে তখন কি বলতে হবে। তো যার জন্য সে গুহায় আটকে যায়। এবং যখন এই 40 থিফটা যখন আবার আসে, এসে যখন কাসিমকে দেখতে পায় তখন কাসিমকে তারা মেরে ফেলে 4টা খণ্ডে বিভক্ত করে এবং বিভক্ত করে ওই গুহার দেয়ালে ঝুলিয়ে দেয়। যখন কাসিম আর না ফিরে আসছে তখন আলী বাবা যায় এবং গিয়ে দেখে যে কাসিমকে এরকম 4টে খণ্ডে বিভক্ত করা রয়েছে। এবং তারপরে আলী বাবা কাসিমের ওয়াইফকে বললেন যে তাকে বিবাহ করবেন। এবং কাসিমের একজন মেড সার্ভেন্ট ছিলেন যার নাম হচ্ছে মর্জিয়ানা অত্যন্তই চালাক। তিনি কাসিমের এই দেহটিকে বললেন যে এরকমভাবে যদি নিয়ে আসা হয় তাহলে কিন্তু গ্রামের সবাই সন্দেহ করবে, তাই জন্য আমাদেরকে নর্মাল একটি ডেথের অ্যাক্টিং করতে হবে। তো তারপরে মর্জিয়ানা একজন কবলার, তার নাম হচ্ছে বাবা মুস্তাফা, তার কাছে তিনি যান এবং গিয়ে বলেন যে এরকম একটি তোমাকে সেলাই করতে হবে চোখ বন্ধ করা অবস্থায়। তো তারপরে চোখ বন্ধ করে তাকে নিয়ে যাওয়া হয়। নিয়ে গিয়ে তারপরে বাবা মুস্তাফা কাসিমের বডিটিকে সেলাই করেন। তো তারপরে নর্মাল ডেথ হিসেবে কাসিমের দেহটিকে বাড়ি করা হয়। এবং অন্যদিকে থিপসরা যখন আবার গোয়াতে ফিরে এসে দেখলো যে সেই বডিটি আর নেই এবং তারা সন্দেহ করতে লাগলো এবং তারা প্ল্যান করলো যে তাহলে আমাদের খোঁজ নিতে হবে যে সামনাসামনি গ্রামে বেশ স্ট্রেঞ্জ ডেথ কার হয়েছে। এবং থিপসদের মধ্যে একজন এটা নিয়ে পর্যবেক্ষণ করতে থাকে। তো তখন তারপর তার সাথে বাবা মুস্তাফার দেখা হয়। তো বাবা মুস্তাফার সাথে কথা বলে জানতে পারলো যে সে একটা বডি স্টিচ করেছে। এবং বাবা মুস্তাফা বললো যে আমার তো চোখ বন্ধ ছিল, তাই জন্য বাবা মুস্তাফার চোখ বন্ধ করে দেওয়া হয় এবং বন্ধ করে বাবা মুস্তাফা যেই বাড়িতে নিয়ে যায় সেই বাড়ির সামনে লোকটি কী করে, একটি সাদা চক দিয়ে মার্ক করে দেয় যাতে পরবর্তীকালে সে বুঝতে পারে। কিন্তু মর্জিয়ানা তো খুব বুদ্ধিমান, তাই জন্য যখন এরকম একটা মার্ক দেখতে পেল তখনই ভাবল যে কিছু একটা গণ্ডগোল হচ্ছে। তো তাই জন্য তিনি কি করলেন, তার পাশে অন্যান্য সব বাড়িতে ওই একই রকম চকের দাগ করে দিলেন। এবং যখন থিপসটা ফিরে আসলো তখন দেখলো যে এই প্রতিটা বাড়িতে তো একই দাগ। তখন ক্যাপ্টেন ওই যে লোকটি এই যে চকের দাগটি দিয়েছিল তাকে মেরে ফেললেন। এবং তারপরে আবার একটি থিপ আসলো, এসে সেই একই রকম কাজ করলো। তো সাদা চকের বদলে সে এবারে লাল চক দিয়ে মার্ক করেছিল এবং মর্জিয়ানা সেই একই রকম কাজ করলো। বাকি অন্যান্য বাড়িতেও সে ওরকম চকের দাগ করে দিল যাতে বোঝা না যায়। তো তারপর রবার্টস আবার কনফিউজড হয়ে যায় এবং সেই লোকটিকে হত্যা করা হয়। তারপরে ক্যাপ্টেন ডিসাইড করলেন যে এবারে আমিই যাব। তো তারপর বাবা মুস্তাফার সাথে দেখা করে যখন ওই বাড়িটি সন্ধান পেলেন তখন কোনো মার্ক করলেন না, বাড়িটিকে মনে রাখলেন। এবং রাত্রের দিকে ওই থিফেদের ক্যাপ্টেন সে একটি অয়েল মার্চেন্টের ছদ্মবেশ নেয় এবং এখন ওই ক্যাপ্টেনকে নিয়ে টোটাল তাদের দলে 38 জন আছে। তাই জন্য তিনি কি করলেন, 19টি মিউলস কিনলেন এবং তিনি ওই 19 মিউলসে প্রতিটা মিউলসে তিনি 2টো করে অয়েল জার ঝুলিয়ে দিলেন এবং 37টা অয়েল জারে তার 37টা চোর রয়েছে এবং একটি অয়েল জারে আসল অয়েল রয়েছে। এই বলে সে ওই আলী বাবার বাড়িতে রাত্রেবেলা যায় আলী বাবাকে হত্যা করতে। এবং মর্জিয়ানা যখন রাত্রেবেলা রান্না করতে গিয়ে যখন তেল না পেল তখন সে ভাবলো যে ওই মার্চেন্টের অয়েল জার থেকে কিছুটা তেল নেবেন। এবং যখন ওখানে গিয়ে তিনি জানতে পারলেন যে এরকম 37টি অয়েল জারে 37টি চোর লুকিয়ে রয়েছে এবং একটি অয়েল জারে আসল অয়েল রয়েছে, তখন তিনি কি করলেন, ওই অয়েল জারটি থেকে অয়েল নিয়ে সেই তেল গরম করে তিনি ওই 37টি অয়েল জারে গরম তেল ঢেলে দিলেন এবং 37টি চোর মারা গেল। এবং রাত্রেবেলা যখন ওই চোরেদের ক্যাপ্টেন সে তখন ছোট ছোট ঢিল যখন ওরকম সামনে অয়েল জারে যখন থ্রো করছিল তারপর যখন কোনো রেসপন্স পেল না তখন সে খুব ভয় পেয়ে যায় এবং ভয়ে দৌড়ে পালিয়ে যায়। এবং মর্জিয়ানা এই সব ঘটনা আলী বাবাকে জানায় এবং সেই সব কর্পসেসগুলোকে তারা মাটি চাপা দিয়ে দেয়। এরপরও ডেঞ্জার শেষ হয় না। তারপরে
ওই থিপেদের ক্যাপ্টেন তিনি হচ্ছেন একজন মার্চেন্টের ছদ্মবেশ ধারণ করেন, যার নাম হচ্ছে খৌজে হোসেন। এবং তিনি রাত্রেবেলা ডিনারে আসেন এবং মুরজিয়ানার কেন যেন একটা সন্দেহ হচ্ছিল, কারণ এই মার্চেন্ট সে কোনো খাবারে নুন খাবে না, অর্থাৎ নুন দিলে এই রাত্রের আহার তিনি গ্রহণ করবেন না। তারপরে মুরজিয়ানা এবং হচ্ছে আলিবাবার একজন সার্ভেন্ট, তারা দুজনে মিলে তারা পারফরমেন্স করতে থাকে এবং হঠাৎই মুরজিয়ানা ওই ক্যাপ্টেনকে স্ট্যাব করে মেরে ফেলে। এবং যখন আলিবাবা এই সব ঘটনা যখন জানতে পারলো, তখন মুরজিয়ানার সাথে তার সন্তানের বিবাহ দিয়ে দিলেন। এবং এইভাবে আলিবাবাই হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি এই কেভের যে সিক্রেট ওয়ার্ডস সেটা সম্পর্কে জানতেন এবং পরবর্তীকালে তিনি তার সন্তানদের মধ্যে এটা বলে দিয়েছিলেন, এবং যার জন্য তারা সবাই আনন্দের সহকারে জীবন অতিবাহিত করতে লাগলো। তো এই ছিল আমাদের আজকের গল্প, দ্য স্টোরি অফ আলিবাবা অ্যান্ড দ্য 40 থিপস। কেমন তোমাদের লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও, আর যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যেন।